গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 14th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আজকে তোমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমার শরীরটা একটু প্রবলেম করছে, যার জন্য আমি কালকে রাত্রে খুব বেশিক্ষণ তোমাদের এটা রেডি করতে পারিনি। তো একটু দেরি হচ্ছে, আগের দিনও দেরি হয়েছে, আজকেও দেরি হয়েছে। আশা করি আগামীকাল থেকে তোমাদের আবার ঠিকঠাক সময়ে দিতে পারবো। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? তো চলো দেখবো। তার আগে বলে দিই, আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে, ম্যাথের ক্লাসটা আজকে তোমাদের সেই কারণেই অফ গেছে, এটা আমার জন্যই অফ গেছে। আগামীকাল থেকে তোমাদের ম্যাথের ক্লাস যেরকম হয় সেরকম হবে। আর ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স টপিক ওয়াইজ এটা তোমাদের যেরকম হয় 10:30 থেকে হবে। বাদ বাকি 6টার সময় যেরকম ডাব্লিউবিপিজি কে বুস্টার, আর আজকে 7টার সময় তোমাদের আমি রেলওয়ে এনটিপিসি আর গ্রুপ ডির উপর একটা ম্যারাথন ক্লাস করাবো। ঠিক আছে, এখানে তোমাদের একটা ম্যারাথন ক্লাস থাকবে। সোহিনী ম্যামের ক্লাসটা আজকে অফ থাকবে। ঠিক আছে, সোহিনী ম্যামের ক্লাস কবে হবে আমি জানিয়ে দেবো। তো টেলিগ্রামে সমস্ত ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো। ইউটিউব থেকে যাদের লিঙ্ক পেতে অসুবিধা হচ্ছে বা নোটিফিকেশান পেতে অসুবিধা হচ্ছে, তারা টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যেও, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করতে পারবে, কেমন? আর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক রয়েছে। তো প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব, ভারতের কোন শহর প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করছে? ভারতের কোন শহর প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করছে? তো এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে দিল্লি। ওকে, খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ 13 জানুয়ারি 2025 নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে স্টার্ট হয়েছে। বিশ্বকাপের উদ্বোধন করেছেন ভারতের খো খো ফেডারেশনের সভাপতি সুধাংশু মিত্তাল। 13 থেকে 19 জানুয়ারি 2025 সাল পর্যন্ত নিউ দিল্লিতে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমর্থনে ভারতে খো খো ফেডারেশন দ্বারা খো খো বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। খো খো খেলায় প্রতিটা দলে 12 জন খেলোয়াড় থাকে, আর ম্যাচ চলাকালীন প্রতিটা দলের মধ্যে 9 জন খেলোয়াড় মাঠে নামে। অনেকের মধ্যে প্রাচীন ভারতীয় খো খো খেলাটার উৎপত্তি হচ্ছে মহাভারতে। প্রথম খো খো টুর্নামেন্ট 1914 সালে পুনেতে সংগঠিত হয়েছিল, আর পুনে ডেকান জিমখানা ক্লাব দ্বারা হয়েছিল। 1936 সালে বার্লিন অলিম্পিক গেমসে 3টে ভারতীয় ঐতিহ্যবাহী খেলা খো খো, কবাডি এবং মল্লখাম্ব একটা প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত ছিল। 1982-তে দিল্লি এশিয়ান গেমসে একটি প্রদর্শনী খেলা হিসেবে চালু হয়েছিল। পুরুষদের জন্য প্রথম সর্বভারতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 1959-60 সালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে অনুষ্ঠিত হয়েছিল। মহিলাদের জন্য জাতীয় চ্যাম্পিয়নশিপ 1960-61 সালে মহারাষ্ট্রের কোলহাপুরে অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম খো খো এশিয়ান চ্যাম্পিয়নশিপ 1996 সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে। সভাপতি সুধাংশু মিত্তাল। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে এনটিপিসি রেলওয়ে গ্রুপটির জন্য কমপ্লিট A to Z সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস তোমাদের রয়েছে বুলেট ব্যাচে। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং তার সাথে সাথে ফুল লেন্থ টেস্ট, A to Z সমস্ত সুবিধা তোমাদের বুলেট ব্যাচে রয়েছে। আর এটাতে 31 জানুয়ারি পর্যন্ত এই স্পেশাল অফারটা তোমাদের রয়েছে। এটা 1 বছর ভ্যালিডিটি থাকবে, আর এইটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। আরও ডিটেলস কিছু এখান থেকে জানার থাকলে বা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এইসব নিয়ে কিছু দেখার থাকলে, অথবা কোনো হেল্প দরকার হলে এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট, বিশ্বের বৃহত্তম ভ্যানিলা উৎপাদনকারী দেশ কোনটা? বৃহত্তম ভ্যানিলা উৎপাদনকারী দেশ হচ্ছে মাদাগাস্কার। ভ্যানিলা একটা জনপ্রিয় মশলা, যেটা মিষ্টান্ন, সুগন্ধি, এমনকি ওষুধও ইউজ করা হয়। ভ্যানিলা অর্কিডের শুটি থেকে আসে, আর উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সব থেকে ভালো জন্মায়। উৎপাদনের দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পাবো মাদাগাস্কার সব থেকে বেশি উৎপাদন করে, তারপরে ইন্দোনেশিয়া হয়, তারপরে চায়নায়। কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছে? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, এটা তোমার হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনাটা যেটা করেছে, এটা হচ্ছে রাজ্য জুড়ে মহিলাদের ক্ষমতায়নের জন্য ঝাড়খণ্ড সরকার কর্তৃক চালু করা একটা আর্থিক সহায়তা প্রকল্প। উদ্বোধনের তারিখ আগস্ট 2024। এটা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রবর্তন করেছেন।
উদ্দেশ্য আর্থিক সহায়তার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন। প্রাথমিক সুবিধাভোগী প্রতি মাসে 1000 টাকা। বর্তমানে সুবিধা ডিসেম্বর 2024 সাল থেকে প্রতি মাসে 2500 টাকা। আর সুবিধাভোগী বয়স হচ্ছে 21 থেকে 49 বছর বয়সী মহিলা। ঝাড়খণ্ড গঠিত হয় 15 নভেম্বর 2000 সালে। এটা তোমাদের CHSL 2021 আর BNTPC 2021 এসেছিল। রাজধানী রাঁচি। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর বিহার। টোটাল 24টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 81টা আসন, রাজ্যসভার 6টা আসন, লোকসভার 14টা আসন। হাইকোর্ট হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রথম রাজ্যপাল প্রভাত কুমার। বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট। স্টেট বার্ড এশিয়ান কোয়েল। স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক বেতলা ন্যাশনাল পার্ক রয়েছে। হাজারিবাগ ন্যাশনাল পার্ক রয়েছে। এখানকার ফোক ডান্সেস যেগুলো রয়েছে: আলকাপ, কর্মমুন্ডা, তারপরে অগ্নি, ঝুমার, জননী ঝুমার, ঠিক আছে, মারদানা ঝুমার, পাইকা, ফাগুয়া, হুন্তা নাচ, মুন্ডারি নাচ, সরহুল, বাড়াও, ছিটকা, ডাঙ্গা, ডোমকচ, ঘোড়া নাচ, এগুলো। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ধুস্কা। পরশনাথ ঝাড়খণ্ডের তোমার হচ্ছে সব থেকে উঁচু শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু CHSL 2023 এসেছে। তারপরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্ধু লিপির পাঠোদ্ধার করার জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন? সিন্ধু লিপির পাঠোদ্ধার করার জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন সিন্ধু সভ্যতার ব্যাখ্যা আর সুসংহত ধারণা প্রদানকারী প্রত্নতাত্ত্বিকদের জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন। এগমোরের সরকারি জাদুঘরে অনুষ্ঠিত সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়। তামিলনাড়ু গঠিত হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। রাজধানী চেন্নাই। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 3টে রাজ্যের সাথে রয়েছে: কেরালা, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। টোটাল 38টা জেলা রয়েছে। সরকারি ভাষা তামিল। বিধানসভার সিট 234টা, রাজ্যসভার সিট 18টা, লোকসভার সিট 39টা। হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং। বর্তমান রাজ্যপাল RN রবি। প্রথম মুখ্যমন্ত্রী NC আন্নাদুরাই। বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। স্টেট অ্যানিমাল নীলগিরি তার। স্টেট বার্ড এমারাল্ড ডাভ। স্টেট ট্রি পাম। তামিলনাড়ু ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার গুইন্ডি, মান্নার, ইন্দিরা, মধুমালাই, মুকুর্থি। ভারতনাট্যম এখানকার ক্লাসিক্যাল ডান্স। এছাড়া কুমি, কোলাট্টাম, কাভারি এগুলো হচ্ছে এখানকার ফোক ডান্স। এরপর 2025 থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? দেখো, এটা হচ্ছে তোমার মুম্বাই আর পুনেতে। কেমন? মুম্বাই আর থানেতে। থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের 21তম সংস্করণ 2025 সালের 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত মুম্বাই আর থানেতে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন এশীয় দেশের 61টা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পুরস্কারপ্রাপ্ত চীনা চলচ্চিত্র দ্য ব্ল্যাক ডগ দিয়ে এটা উদ্বোধন হয়েছে। আর এই অনুষ্ঠানে জাভেদ আখতারকে এশিয়ান সিনেমা সংস্কৃতি পুরস্কার আর রফিক বাগদাদিকে সত্যজিৎ রায় স্মৃতি পুরস্কারের মতো পুরস্কার প্রদান করা হবে। এই উৎসবের লক্ষ্য এশিয়ান সিনেমার সমৃদ্ধ বৈচিত্র্য উদযাপন আর প্রচার করা। তারপরে কে সম্প্রতি 15 মিনিটের ডেলিভারি সহ SNACC অ্যাপ চালু করেছে? স্ন্যাক অ্যাপ এটা চালু করেছে সুইগি। 15 মিনিটের ডেলিভারি সহ। সুইগি হ্যাজ লঞ্চড স্ন্যাক, a standalone app offering 15-minute delivery of snacks, beverages and meals starting in Bengaluru. এটা প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালে। 2014-তে প্রতিষ্ঠা হয়। শ্রীহর্ষ মহিমা, নন্দন রেড্ডি আর রাহুল জৈমিনী হচ্ছেন এটা প্রতিষ্ঠাতা। এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে রয়েছে, কর্ণাটক। চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীহর্ষ মহিমা। তারপরে সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম কোথায় সংক্রামক রোগ গবেষণা আর নির্ণয় পরীক্ষাগার প্রতিষ্ঠিত হতে চলেছে? বেঙ্গালুরুতে হচ্ছে। দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা আর ডায়াগনস্টিক ল্যাবরেটরি প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা বেঙ্গালুরু মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এটা প্রতিষ্ঠিত হতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য এই অঞ্চলে সংক্রামক রোগ নির্ণয় আর গবেষণার ক্ষমতা বৃদ্ধি করা। ল্যাবরেটরিটা ব্যাকটেরিয়া, ছত্রাক আর পরজীবী দ্বারা সৃষ্ট রোগগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করবে, দ্রুত রোগ নির্ণয় আর স্বাস্থ্যসেবা ফলাফল উন্নত করবে।
তারপরে সম্প্রতি নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। এই ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবিয়ান সাগরের তীরে অবস্থিত একটা রাষ্ট্র। ভেনেজুয়েলার ভূপ্রাকৃতি উত্তরে আন্দিজ পর্বতমালার সুউচ্চ পর্বত চূড়াগুলি থেকে দক্ষিণের ক্রান্তীয় অরণ্য পর্যন্ত বিস্তৃত। রাজধানী কারাকাস। মুদ্রা ভেনেজুয়েলান বলিভার। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। সরকারি ভাষা স্প্যানিশ। মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে এটা রয়েছে ভেনেজুয়েলা। তারপর 2025 সালের জানুয়ারিতে মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড কর্তৃক ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তরিত ষষ্ঠ স্করপিন সাবমেরিনের নাম কি? ষষ্ঠ স্করপিন সাবমেরিনের নাম হচ্ছে তোমার বাঘসির। মুম্বাই ভিত্তিক মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড 10 জানুয়ারি 2025-এ ভারতীয় নৌবাহিনীর কাছে প্রজেক্ট P-75 এর ষষ্ঠ স্করপিন সাবমেরিন বাঘসির হস্তান্তর করেছে। তো এই মাজাগো ডক শিপবিল্ডার্স লিমিটেড সম্পর্কে আমরা যদি দেখি, এটা পূর্বে মাজাগো ডক লিমিটেড নামে পরিচিত ছিল। মুম্বাইয়ের মাজাগাঁওতে অবস্থিত একটা সিপিওয়েড সহ একটা কোম্পানি, আর মানে প্রতিষ্ঠিত হয় 1934-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। চেয়ারম্যান এমডি রয়েছেন সঞ্জীব সিংঘাল। সম্প্রতি কোন দিন জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালিত হচ্ছে? ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। এটা তোমার হচ্ছে 11 জানুয়ারিতে পালন করা হয়েছে। এই দিবসের উদ্দেশ্য মানব পাচারের শিকারী যারা রয়েছে, যারা মানব পাচার করে থাকে, ঠিক আছে, তাদের দুর্দশার বিষয়, তারা যদি ধরা পড়ে তাদের কি হবে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, সেই সাথে তাদের অধিকার প্রচার আর সুরক্ষা করা, মানে মানুষের অধিকার প্রচার আর সুরক্ষা করা। 2025-এর থিম ছিল কানেক্টিং দ্য ডটস, স্ট্রেংথেনিং কমিউনিটিজ, প্রিভেন্টিং ট্রাফিকিং। তারপরে সম্প্রতি কোন ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে মারাঠি ভাষা। দেখো, মারাঠি ভাষাকে শাস্ত্রীয় মর্যাদা দেওয়া হয় এর আগে, কিন্তু 9 জানুয়ারি 2025-এ সরকারি রেজলিউশন জারির পর মারাঠি ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। 2024 সালের অক্টোবরে ভারত সরকার সম্প্রতি মারাঠি, বাংলা, পালি, কাকিতো আর অসমীয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের শাস্ত্রীয় ভাষার সংখ্যা 6 থেকে বেড়ে 11 হয়েছে। আগে শুধুমাত্র তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম আর উড়িয়া শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছিল। ভারতের মধ্যে তামিল ভাষা প্রথম ভাষা হিসেবে 2004 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। সংস্কৃত ভাষা 2005 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। কন্নড় ভাষা, তেলেগু ভাষা 2008 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। মালায়ালাম ভাষা 2013-তে পায়। উড়িয়া ভাষা 2014 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। ভারতীয় সংবিধানে ধারা 344(1) আর 351 অনুসারে অষ্টম তফসিলে নিম্নলিখিত এই 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তফসিল নিম্নলিখিত 22টা ভাষা নিয়ে গঠিত। কি কি? অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সাঁওতালি, মৈথিলি আর ডোগরি। যদি এই ভাষাগুলোর মধ্যে 14টা প্রাথমিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, বাকি ভাষাগুলো পরবর্তী পরিবর্তনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। 1967 সালের 21তম সংশোধনী আইন দ্বারা সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছিল। 1992 সালের 71তম সংশোধনী দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালিকে 2003 সালে 92তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল এবং 2004 সালে কার্যকর হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব পরীক্ষাতে আসে, করে নেবে এগুলো। ধারা 344-এ আছে সরকারি ভাষা সম্পর্কিত সংসদের কমিশন আর কমিটি। 345-এ একটি রাজ্যের সরকারি ভাষার ভাষাসমূহ। 346-এ এক এবং অন্য রাজ্যের মধ্যে বা একটি রাজ্য আর একটি রাষ্ট্রের মধ্যে যোগাযোগের জন্য সরকারি ভাষার কথা বলা হয়েছে। ধারা 347-এ একটি রাজ্যের জনসংখ্যার একটি অংশ যারা কথ্য ভাষা সম্পর্কিত বিশেষ বিধান। ধারা 348 সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এবং আইন বিল ইত্যাদির জন্য ভাষা ব্যবহার করা হবে। ধারা 349 ভাষা সংক্রান্ত কিছু আইন প্রণয়নের জন্য বিশেষ পদ্ধতির কথা বলে। 350 অভিযোগের প্রতিকারের জন্য উপস্থাপনায় ব্যবহার করা ভাষা। প্রাথমিক পর্যায়ে মাতৃভাষা শিক্ষার সুবিধা, এটা আছে ধারা 350-এ। 350B ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মক্ষমতা।
ধারা 351 হিন্দি ভাষার বিকাশের নির্দেশনা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোনটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য এলাকা? এটা হয়ে যাবে আমাদের শ্রীশৈলম, অন্ধ্রপ্রদেশের। আর মিশরের রাজধানী কি? এটা হয়ে যাবে কায়রো। এরপর আগের দিনের হোমওয়ার্ক, এরপর আজকের হোমওয়ার্ক তোমরা নিয়ে নাও। আজকে তোমাদের জন্য এই প্রশ্নগুলো থাকবে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে আছে? আর পিন উপত্যকা বা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো 13 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? সম্প্রতি কোন রাজ্য সরকার বীমা সখী যোজনা চালু করেছে? গোয়া। জনসাধারণের সন্তুষ্টি আর স্বচ্ছতা বৃদ্ধির জন্য তেলেঙ্গানা পুলিশ কোন ব্যবস্থা চালু করেছে? নাগরিক প্রতিক্রিয়া ব্যবস্থা। আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ দ্বারা কোন জ্যাভলিন নিক্ষেপকারীকে 2024 সালের সেরা জ্যাভলিন অ্যাথলেট হিসেবে ঘোষিত করা হয়েছে? নীরজ চোপড়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাকারী তামিম ইকবাল কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? বাংলাদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ 2025-এর জন্য কোন চ্যানেলটি চালু করেছেন? এটা হয়ে যাবে কুম্ভবাণী। জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন হাব প্রধানমন্ত্রী মোদী কোথায় উদ্বোধন করলেন? বিশাখাপত্তনম। লেবাননের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন? জোসেফ আউন। ত্রিপুরায় বিরল ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি প্রথম কোথায় দেখা গিয়েছিল? সেপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য। মুম্বাই ম্যারাথনের 20তম আসরে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মো ফারাহ। 2025 সালে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কোন দেশ হিন্দিতে তার প্রথম সার্টিফিকেট কোর্স চালু করেছে? শ্রীলঙ্কা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।